মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক। কি বিষয় আপনাদের সাথে কথা হয়েছে? জাস্ট রাজনৈতিক বিষয়। আমাদের বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি আর কি আলাদা। অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার সংস্কৃতি দুঃখজনক বললেন বিশ্লেষকরা। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে রাষ্ট্রদূতদের সাথে যে আলোচনা আমাদের রাজনীতিবিদরা করেন সেটি হচ্ছে যে আমি বলবো যে আমাদের রাজনীতিবিদদের এটি একটি অদক্ষতা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে অভিযুক্ত বিএনপি নেতা আসলামের 7 দিনের রিমান্ড মঞ্জুর। বাংলাদেশের বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন দূতাবাসের চিঠি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আবেদনের পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। জনরোষ থেকে বাঁচাতেই শাস্তি, দাবি সংসদ সদস্যের। সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস বিএসএফ এর। এবং চট্টগ্রামের 16 শহরে তেলবাহী ট্রেনের ধাক্কায় বাস উল্টে শিশুসহ 2 জন নিহত, আহত অন্তত 12 জন। মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি যখন সব মহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই ইসরায়েলের বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে বৈঠক করলেন বিএনপির শীর্ষ নেতারা। বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানাননি বৈঠকে অংশ নেয়া বিএনপির নেতারা। দু একজন নেতা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমের কাছে স্বীকার করলেও এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন, নানা সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার সংস্কৃতি দুঃখজনক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সরগরম কয়েকদিন ধরেই। রোববার সন্ধ্যায় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরই মাঝে সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও মার্কিন উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। গুলশানে বার্নিকাটের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সকাল 10টার দিকে তারা বের হয়ে গুলশান কার্যালয়ে যান। পরে গণমাধ্যমের কাছে এ নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেন নেতারা। কি বিষয় আপনাদের সাথে কথা হয়েছে? জাস্ট রাজনৈতিক বিষয়। আমাদের বিএনপি তো রাজনৈতিক দল। তারা সবার সঙ্গে দেখা করছে এবং সেই হিসাবেই আমাদেরও তারা আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদের সঙ্গে একসঙ্গে আমরা প্রাতরাশ করেছি। এ বৈঠকে আসলাম চৌধুরী ও মোসাদ নিয়ে আলাপ হয়েছে বলে ধারণা করছেন সাবেক এই কূটনীতিক। দেশবিরোধী ষড়যন্ত্রের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। আমি আন্দাজ করব যে গভর্নমেন্টকে তারা সমালোচনা করেছেন যে তাকে অ্যারেস্ট করা হলো কি জন্য, মেয়ারলি বিকজ সে মোসাদের নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওখানে। এই সরকারকে পতন করার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে, কাজেই আমরা সতর্ক তো থাকবই। এদিকে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করার সংস্কৃতি দুঃখজনক বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ। যে আমাদের সমস্যা আমাদেরকে মিটাতে হবে এবং এটি হচ্ছে সার্বভৌম দেশের সার্বভৌম অধিকার। নিজেদের সুবিধা সৃষ্টি করার জন্য বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে লাগানোর জন্য এই ধরনের আলোচনা করেন কি করেন না আমি জানি না, তবে এটি নাগরিকদের উপরে চাপ সৃষ্টির সমান। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতিতে প্রতিটি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। সে কারণেই আলোচনার বিষয়বস্তু যাই হোক, এ বৈঠক চলমান রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের উপর বিশ্বাস রেখেই বেগম জিয়ার নেতৃত্বে ক্ষমতায় যাবে বিএনপি।
বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। আমরা কোনো চক্রান্তে বিশ্বাস করি না, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমরা কারোর সঙ্গে হাত মেলাই না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই বৈতরণী পার হতে চাই, আমরা জনগণের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণকে নিয়েই আমাদেরকে সেই আন্দোলনে সফল হতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আসলাম সহ অভিযুক্ত 3 জনকে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর আসলামের বিরুদ্ধে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল থেকে আসলাম চৌধুরী, তার গাড়ি চালক ও এক ব্যক্তিগত সহযোগীকে আটকের পর রাতে তাদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে ভারতের আগ্রায় অন্তত 3 দিন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বৈঠক করেছেন। এমন তথ্য প্রমাণাদি সংগ্রহের পরই আটক করা হলো বিএনপির এই নেতাকে। 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, অথচ আপনি দেখেন যদি আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয় বা সুনির্দিষ্ট মামলা করা হয়, তাহলে সাধারণ ডায়েরি রিমান্ডের কি মর্যাদা থাকে আইনগত, এটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে। রিমান্ডে জানতে চাচ্ছি যে এই সরকারকে উৎখাত করার জন্য আর কারা কারা জড়িত, ইতিপূর্বে সে ভারতে যে কি কি ধরনের কথাবার্তা তাদের সাথে আলোচনা হয়েছে, তাদের শুধু আরো কি কি পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনার সাথে কারা কারা জড়িত আছে এবং কিভাবে তারা তৈরি করবে সেটা আমাদের জানা দরকার। যে কারণে তাদেরকে আমরা রিমান্ড 10 দিনে চেয়েছি, বিজ্ঞ আদালত সেখানে 7 দিনে দিয়েছে। আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি। তার ফেসবুক পেজে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়। জানুয়ারি মাসেই তিনি মন্তব্য করেন, শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্কের দুয়ার খুলছে বাংলাদেশের। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মোসাদের ষড়যন্ত্রের সঙ্গেই নিজেকে জড়িয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। অন্যদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকার পরেও সে দেশের গোয়েন্দা সংস্থার কারো সঙ্গে বৈঠক করাটা দণ্ডনীয় অপরাধ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ডেল আবিব নামক একটি সংগঠনের আমন্ত্রণে চলতি বছরের মার্চে ভারতের মোরারাবাদ শহরে আসেন ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি। ইন্দো ইসরায়েল সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেন তিনি। সে সময় 6 থেকে 12 মার্চ 3 দফা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠক হয় তার। শুধু তাই নয়, এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেরুজালেম অনলাইন নামক একটি পত্রিকায় সাক্ষাৎকারে সাফাদি বলেন, বাংলাদেশে শীঘ্রই একটি নতুন সরকার আসছে, সেই সরকার ইসরায়েলের সঙ্গে কাজ করবে। সেই সাক্ষাৎকারে সাফাদি আরো বলেন, বাংলাদেশ একটি জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। এক সময়কার লিকুদ পার্টি নেতা ও ইসরায়েলের প্রেসিডেন্ট বিন ইয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা সাফাদি বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে অবগত রয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে আইএস গভীর ভিত্তি প্রতিষ্ঠা করতে চাইছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ কারণে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক চক্রান্ত বহুদিন ধরেই চলছে। এই চক্রান্তের সঙ্গে হাত মিলিয়েছেন দেশীয় নানা গোষ্ঠী। দেশি বিদেশি কিছু রাজনৈতিক পক্ষ বলেন, আন্তর্জাতিক পক্ষ বলেন, তারা এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নিজ নিজ রাজনৈতিক এবং জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়েছে। এটিও কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয়। তাদের যে দরদ সেটি তারা দেখায় এবং তার পরিণতি কি সেটা তো আমরা একেবারে হাড়ে হাড়ে চোখের সামনে দেখছি, যে কিভাবে আফগানিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে ইরাক 12 বছর পর্যন্ত ধ্বংস হয়ে এখন 3 টুকরা হচ্ছে, কিভাবে সিরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যাচ্ছে। অপরাধ বিজ্ঞানীদের মতে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নানা কারণে বিশ্বজুড়ে সমালোচিত ও বিতর্কিত একটি সংস্থা। একটি রাজনৈতিক দলের পদে থেকে সেই সংস্থার কারো সঙ্গে বৈঠক করাটা অপরাধের পর্যায়ে পড়ে। যেহেতু তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, সুতরাং অফিসিয়ালি কূটনৈতিকভাবে এবং আপনার রাজনৈতিকভাবে আমরা কিন্তু সেটা করতে পারি না। সেটা কিন্তু আমাদের শিষ্টাচার বহির্ভূত এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসলাম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে নোয়াখালীর একটি সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ছাত্র জীবনে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে 2008 সালের নির্বাচনে পরাজিত হন। সবশেষ কাউন্সিলে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশে থাকা বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলো। বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন,
আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে কারণে চিঠি দিয়ে নিরাপত্তা চাইতে হবে। বিদেশি হত্যা সহ সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকার নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। পাশাপাশি নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি দেয় বিদেশি রাষ্ট্রগুলো। সর্বশেষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ পেলে আবারও কূটনৈতিক এলাকা ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে দূতাবাসগুলো। সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন বার্নিকেটের সঙ্গে আলোচনা শেষে দূতাবাসগুলোর আগে থেকেই শঙ্কা ও নিরাপত্তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা চিঠিপত্র দিয়েছেন, তাদের আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন। এমবেসি পল্লীতে আমরা টহল পুলিশ বাড়িয়েছি, আমরা মোটর বাইকের মাধ্যমে পাহারা দিচ্ছি, আমরা গাড়ির মাধ্যমে কারের মাধ্যমে আমরা পাহারা দিচ্ছি। অন্যদিকে নিরাপত্তার বিষয়টির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা বা দূতাবাসের ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশ এরকম কোনো অনিরাপদ অবস্থায় পৌঁছায়নি যদি আমি বিশ্বের তুলনায় চিন্তা করি, যেটি নিয়ে এখন চিন্তিত হতে হবে এত বেশি। তারা ঢালাওভাবে যেটা দাবি করছেন আমি এটিকে গ্রহণযোগ্য বলে মনে করি না। আমি মনে করি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তাদের কর্মকর্তা এবং দূতাবাসের উপরে ঝুঁকির পরিমাণ বিবেচনায় নিয়ে যাদের যে পরিমাণ ঝুঁকি আছে সেই পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা উচিত। একই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ঘরোয়া রাজনীতির সমস্যা সমাধানে বারবার বিদেশি রাষ্ট্রের শরণাপন্ন না হওয়ারও পরামর্শ তার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সন্ত্রাস ও উগ্রবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত ও প্রশিক্ষণ দেয়া সহ নানা ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিকেলে সচিবালয়ে আমেরিকার মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লু বার্নিকাট। The United States has been a partner with Bangladesh in fighting all kinds of crime, including terrorism. সন্ত্রাস দমনে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া যে কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে আমার দেশ। Has returned this week with experts in counterterrorism. সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বিজিবি ও বিএসএফ যৌথভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে রাজধানীর পিলখানায় যৌথ সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে দুপক্ষই আন্তরিকভাবে চেষ্টা করছে। গত শনিবার বিএসএফ এর গুলিতে চুয়াডাঙ্গায় এক স্কুল ছাত্রের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বিএসএফ মহাপরিচালক। If any such incident taking place, there will be a joint investigation. দুই দেশের সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বিজিবি ও বিএসএফ। এই ব্যাপারে দুই দেশের গণমাধ্যম কর্মী সহ সকলের সহায়তা নেওয়া হবে এবং সীমান্তে যে কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে যৌথভাবে তদন্ত করব ও ব্যবস্থা নিব আমরা। We have taken another decision that we invite the journalists. Loss of human life is most unfortunate and we deeply regret the incident. চুয়াডাঙ্গার মৃত্যুর ঘটনায় আমরা অনুতপ্ত। প্রাথমিক তদন্তের পর এর সঙ্গে সম্পৃক্ত 7 জনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের শাস্তিও দেওয়া হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রশাসনের আশ্বাসে খুলনা ও ফরিদপুর অঞ্চলের 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার। দিনভর যাত্রীদের চরম দুর্ভোগ। স্থানীয় সংসদ সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক জানিয়েছেন তিনি প্রভাবশালীদের চক্রান্তের শিকার। এদিকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের দাবি, জনরোষ থেকে বাঁচাতেই ওই শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। শিক্ষকের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না মন্তব্য করে শিক্ষামন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত 13 মে শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে স্কুল কমিটির বৈঠকে এক স্কুল ছাত্রকে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় হঠাৎ করেই পাশের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এক পর্যায়ে স্থানীয়রা স্কুলে গিয়ে তাকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘটনাস্থলে গেলে দ্বিতীয় দফায় লাঞ্ছিত হন অভিযুক্ত শিক্ষক। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ধর্মীয় যে আঘাতটা আমার প্রতি আনছে এটা ওদের সাজানো নাটক। ক্লাস 10-এর একটা ছেলেকে আমি শাসন করেছিলাম, একটা থাপ্পড় দিয়েছিলাম। সেই থাপ্পড়টাকে কেন্দ্র করে তারা এই নাটকটা সাজিয়েছে। মসজিদের মাইকে মাইকে আমার বিরুদ্ধে কথাটা প্ররোচনা করাইছে। দৃষ্টান্তমূলক বিচার চাই, যে বিচারে একজন নির্যাতিত হয়েছে আর যেন কেউ নির্যাতিত না হয়। স্যার কি বলছে এটা আমি শুনি নাই, তবে স্টুডেন্টরা বলছে আমার কাছে তাৎক্ষণিকভাবে যে স্যার আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে। বলতেছে তোরা মানুষ না মানুষ, তোদের কি কোনো মায়ের ধর্ম নেই, তোরা ক্লাসটা এইভাবেই কথা। ধর্মীয় বিষয়ে প্রধান শিক্ষক জনাব শ্যামলকান্তি ভক্ত উনি কখনো এই ধরনের কথা উগ্র কোনো কথা বলতে আমি শুনি নাই। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান মোবাইল ফোনে জানান, জনরোষ ঠেকাতে অভিযুক্ত শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, কানে ধরে মতি নাও, একটা মতি নিচ্ছে, মতি নিয়ে কানে ধরো, হাত ধরে জনগণের মাপ চাও। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে ঘটনাটি ঘটলেও শিক্ষক লাঞ্ছিতের ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে বের করবেন যেটার ভিতরে কিছু আছে কি নাই। এখন আমরা স্কুল পর্যায়ে শ্রেণীকক্ষের ভিতরে বা স্কুলের পর্যায়ে যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তদন্ত করছি। যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, স্কুলের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে দিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কাজেই সে বিষয়ে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কমেন্টস করার কিছু নেই। পুলিশের পক্ষ থেকে যা করণীয় সেটা আমরা প্রপারলি করব এবং ইন টাইমে আমরা সেটাকে অ্যাড্রেস করবো, অ্যাটেনশন দেবো। কোন শিক্ষকের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না উল্লেখ করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষকের প্রতি এই ধরনের আচরণ এটা আমরা কখনো এটা গ্রহণযোগ্য মনে করি না এবং এটার জন্য আমরা খুবই বিব্রত এবং আমরা এই বিষয়ে আরো তথ্য নিব। প্রয়োজনে আমরা আরো ইনকোয়ারি করে বা তদন্ত করে এই বিষয়ে আমাদের যা যা করণীয় সম্ভব সেটা আমরা অবশ্যই করব। পুলিশি হেফাজতে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্ত। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চট্টগ্রামে তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত এবং অন্তত 12 জন আহত হয়েছেন। বেলা 12টার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের 1602 নম্বর রেলগেট এলাকায় তেলের ওয়াগন ও বিআরটিসি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় 10 থেকে 12 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। আর ঘটনার পরপরই পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এসে এখানে উদ্ধার কাজ শুরু করে। বিআরটিসি গাড়িটা পুরোপুরি ক্রস করতে পারে নাই, কারণ সামনে ছিল ট্রাফিক জ্যাম। তখন সে পিছন দিক থেকে যখন ট্রেনটা আসতেছে সে বাম দিকে মোড় নিয়ে নিল। বাম দিকে মোড় নেওয়ার পরেও পুরো গাড়িটা লাইন থেকে পাস হয় নাই, যার পরিপ্রেক্ষিতে এই ট্রেনটা এসেই পিডিবি শাটলটা এসেই ওই পিছনের অংশকে ঠেলে প্রায় 1 থেকে 150 গজ পূর্ব দিকে নিয়ে আসে। রেলওয়ের একটা তেলবাহী ট্রেনের সাথে বিআরটিসির একটা লোকাল বাসের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে ট্রেনটা বাসটাকে প্রায় বেশ কিছু ট্রেনে এসে নিয়ে আসছে এবং এটা নিয়ে আসার সময় 5-6 জন পথযাত্রী আহত হয়েছে। তার মধ্যে 2 জন ডেড আর কি মারা গেছে, আর বাকিরা তো অলরেডি ওখানে ট্রিটমেন্টে আছে হাসপাতালে। তবে ঘটনাটি কেন ঘটেছে এই বিষয়ে তদন্তের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর এলাকাবাসীর দাবি এখানে রেল লাইনের গাফিলতির কারণে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। সিঙ্গেল যেটা বাস থাকে এটা ফেলায় নাই, এটা না ফেলাতে আমার মনে হয় দুর্ঘটনাটা ঘটছে। কর্মকর্তারা ওরা একটু অবহেলা করছিল, অবহেলার কারণে ওই জন্য এই ঘটনা ঘটছে। চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। প্রাইম দোলেশ্বরে থামল মোহামেডানের জয় ও রথ। টানা 4 ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল মুশফিকুর রহিমের দল। মিরপুরে 6 উইকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করে নাইম ইসলামের সেঞ্চুরির পরও 188 রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে ইমতিয়াজের 88 রানের সুবাদে 4 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।
টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বরের পেসারদের তোপে মোহামেডানের শুরুটা হয় ভয়াবহ। দলীয় 16 রানে দলটির 3 ব্যাটসম্যান বিদায় নেন। ছন্দে থাকা মুশফিকও 8 রানে ফিরে যান, তবে সেখান থেকে দলকে টেনে তোলেন নাইম ইসলাম। ক্যারিয়ারের চতুর্থ লিস্টে সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। তবে দলীয় 176 রানে নাইম ফিরে যাবার পর টেল এন্ডাররা তেমন অবদান রাখতে না পারায় 188 রানে শেষ হয় মোহামেডানের ইনিংস। প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা ও আলামিন নেন 3টি করে উইকেট। জবাবে উদ্বোধনী জুটিতে 53 রান যোগ করে রনি আউট হন ব্যক্তিগত 16 রানে। দ্বিতীয় উইকেটে ইমতিয়াজ ও রকিবুলের ব্যাট থেকে আসে 73 রান। এবারের আসরে দ্বিতীয় 50 তুলে নিয়ে ইমতিয়াজ আউট হন 88 রানে। শেষ দিকে নাসিরের অপরাজিত 37 রানে 6 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। ঢাকা দক্ষিণের সাথে যুক্ত হওয়া নতুন 8টি ইউনিয়নকে আধুনিক শহরের রূপ দিয়ে মূল ঢাকার চাপ কমানো হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। মেয়রের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যেই নতুন যুক্ত হওয়া জায়গাগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কাজ শুরু হয়েছে। আমি যদি এই 1,25,00,000 মানুষের 40%, সেখানে কিন্তু 64 স্কোয়ার কিলোমিটার নতুন যেটা অ্যাড হয়েছে, 40% আপনার পপুলেশন যদি সেখানে ডাইভার্ট করতে পারি একটা প্ল্যান সিটির মধ্য দিয়ে, দেখা যাবে আমার মেইন সিটির যে প্রবলেম সেটা তো যাবেই, ওই সিটিটাও ডেভেলপ হবে। আমি কোনো অপরিকল্পিতভাবে কোনো নগরায়ণ করতে একেবারেই ইন্টারেস্টেড না। আমি হুট করে কোনো কিছু করতেও চাই না। আমি সময় নিতে চাই, ধীর গতিতে এগোতে চাই। প্রশাসনের আশ্বাসে খুলনা ও ফরিদপুর অঞ্চলের 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দিনভর চরম দুর্ভোগের পর বিকেলে তারা এই ঘোষণা দেন। এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে ধর্মঘট শুরু করেন তারা। কর্মসূচির কারণে বন্ধ ছিল খুলনা থেকে রাজধানী ঢাকা সহ 18টি রুটে যান চলাচল। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। দিনভর দূরপাল্লার বাস না পেয়ে অনেকেই ভেঙে ভেঙে গন্তব্যস্থলের দিকে রওনা হন। আর কিছু ছোট গাড়ি চললেও বেশি ভাড়া রাখায় দুর্ভোগ চরমে ওঠে যাত্রীদের। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনির নিহতের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘট পালন করছিল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। প্রচলিত আইনে আমাদের দুর্ঘটনার বিচার হোক, এটা আমরা বলছি। মামলার বিষয়টা তো আমাদেরকে আইনগতভাবে মোকাবিলা করতে হবে, ওটা আমরা আইনগতভাবে মোকাবিলা করব। বিজ্ঞ আদালতের যে বিষয় বিচারাধীন আছে, আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেইভাবেই সেটা হবে, সেটাতে আমাদের করার কিছু নাই। ওনারা যে ধর্মঘট ডাকছিলেন সেই ধর্মঘটটা হচ্ছে প্রত্যাহার করা হচ্ছে, আর হচ্ছে ওনারা যে দাবি দাওয়াগুলো করেছিলেন সেটা আমরা সরকারকে অবহিত করব। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় 2 রোহিঙ্গা সহ 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু হানিফ আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে 3 আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিকেলে নাইক্ষ্যংছড়ির 22 সারিতে নিহত বৌদ্ধ ভিক্ষুর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। গত শনিবার মধ্যরাতে চাকপাড়া এলাকায় মংসই উ চাক নামে এই বৌদ্ধ ভিক্ষুকে বৌদ্ধ বিহারের ভিতরে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতের তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ। জয়ের প্রত্যাশা কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতৃত্বে সারা দেশে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম. মাহফুজুল হক নুরুজ্জামান। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় তার কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশে আইএসের অস্তিত্ব নেই বলেও জানান তিনি। জামাত শিবিরের লোকেরা যতগুলো জঙ্গি সংগঠনের নাম দেখেন এদেশে, প্রত্যেকটা জঙ্গি সংগঠনের যে সদস্যগুলো ধরা পড়েছে প্রত্যেকেরই পিসিবিআর দেখবেন তারা বেসিক্যালি তারা জামাতের লোক, শিবিরের লোক। তাদের যখন বিচার হচ্ছে তখন এই শ্রেণীর মানুষেরা বা তাদের সহযোগীরা তারা এই দেশে একটা অপরাধ সৃষ্টি করবার চেষ্টা করছে। আইএসের সাথে এখানে ডাইরেক্টলি আমরা কোনো প্রমাণ পাইনি যে আইএসের সাথে এখানে কোনো সংগঠনের সাথে কোনো সরাসরি যুক্ত আছে, এবং সেটাকে ব্র্যান্ডেড করার জন্য যে কিছু ঘটনা যেখানে ঘটুক সেখানে কিছু একটা রেখে সেখানে আইএস লেখা হচ্ছে অথবা বলা হচ্ছে।
শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তামিলনাড়ুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানোর কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন কমিশন তা আর বাড়ায়নি। এছাড়া এবার চেন্নাইতে সবচেয়ে কম ভোট পড়েছে বলেও জানিয়েছে ইসি। এবার তামিলনাড়ুতে 234টি আসনের জন্য প্রায় 3700 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সবকটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও 2টি আসনে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ তুললে সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলোতে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে বিপুল ভোটে জয়ের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জয়ললিতাও আবার জয় পেয়ে রাজ্যে সরকার গঠনের আশা প্রকাশ করেছেন। এদিকে কেরালায় 140টি আসনে 2,60,00,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেখানেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ের বিষয়ে আশাবাদী। আইপিএলের খবর। ইডেন গার্ডেন্সে আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের স্বপ্ন সমীকরণের সুতায় বাঁধা। ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। জিতলেই কলকাতার পয়েন্ট হবে 16, যাতে আসরে প্লে অফ নিশ্চিত করবে গম্ভীরের দল। ঘরের মাঠে খেলা বলেই উজ্জীবিত কেকেআর। ব্যাট হাতে গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠানরা আছেন দারুণ ফর্মে। পেস বোলিংয়ে আন্দ্রে রাসেল ছাড়াও স্পিন ত্রয়ী সুনীল নারায়ণ, সাকিব আল হাসান আর পীযূষ চাওলারা রাইডার্সের মূল ভরসা। মাঠে নামার আগে উজ্জীবিত বেঙ্গালুরু ক্রিকেটাররাও। শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। তবে হার্ড হিটার ক্রিস গেইল ফর্মহীন, তার বদলে হতে পারেন ট্রাভিস হেড। আর বোলিংয়ে ক্রিস জর্ডান হতে পারেন বেঙ্গালুরুর তুরুপের তাস। দু দলের আগের দেখায় বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছিল কলকাতা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের বৈঠক। বিদেশিদের কাছে ধর্ণা দেয়া দুঃখজনক, মন্তব্য বিশ্লেষকদের। মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে অভিযুক্ত বিএনপি নেতা আসলামের 7 দিনের রিমান্ড মঞ্জুর। বাংলাদেশের বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন দূতাবাসের চিঠি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আবেদনের পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। জনরোষ থেকে বাঁচাতেই শাস্তি, দাবি সংসদ সদস্যের। এবং সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস বিএসএফের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।